মেয়েটাকে রাক্ষসের মতো খুঁচিয়ে খুঁচিয়ে মারল। না, রাক্ষস খুঁচিয়ে খুঁচিয়ে মারে না, ওকে খুবলে খুবলে কামড়ালো। 10-12 জন, কেউ বলছেন আরো বেশি নরপিশাচ, যাদের মধ্যে মনুষ্যত্বের কোনো লক্ষণ নেই। তো ওয়েলকাম ফ্রেন্ডস, বলছিলাম সেই মেয়েটির কথা যাকে আরজিকর মেডিকেল কলেজে সেই নরদস্যুরা পরিকল্পিতভাবে একেবারে প্রি প্ল্যান্ড সাজিয়ে গুছিয়ে আগের থেকেই তৈরি হয়ে, এবং তার ডিপার্টমেন্টের লোকরাও যার সঙ্গে যুক্ত ছিল, আমার তো মনে হয় যিনি প্রিন্সিপাল ছিলেন তারও যোগাযোগ ছিল। বিভিন্নভাবে জিনিসগুলো বেরিয়ে আসছে, কারণ না হয় এমন একটি ঘটনা কিভাবে ঘটতে পারে? এইভাবে কষ্ট দিয়ে একটি মানুষকে মারা যায়, একটি মেয়েকে, তরতাজা মেয়েকে, যার এত প্রতিভা, যে ভবিষ্যতে কত মানুষের জীবন বাঁচাতো, তাকে এইভাবে মেরে ফেলা হলো ক্ষুদ্র স্বার্থে, হীন স্বার্থে, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্য। এটা কোনো মানব সভ্যতার ইতিহাসে আমি তো মনে করি যত নিকৃষ্টতম ঘটনা আছে তার থেকে এটার একটা বিশেষ উল্লেখযোগ্য ঘটনা। এবং ঘটনা পরবর্তীকালে যেভাবে এই ঘটনাটাকে, এই নৃশংস হত্যাকাণ্ডটাকে, এই মৃত্যুটাকে, মর্মস্পর্শী মৃত্যুটাকে আড়াল করবার জন্য যেভাবে চেষ্টা হচ্ছিল বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, এটা অত্যন্ত ন্যক্কারজনক। বিশ্বের ইতিহাসে আবারও বলবো, নিকৃষ্টতম ঘটনাগুলো অন্যতম। অর্থাৎ মেয়েটাকে যেভাবে খুন করা হয়েছিল সেটা যেমন নিকৃষ্টতম ঘটনার অন্যতম, ঠিক সেভাবে তাকে, তার খুনের ঘটনাটাকে লঘু করবার জন্য এবং আড়াল করবার জন্য, প্রকৃত খুনিদেরকে বাঁচাবার জন্য যেই প্রক্রিয়া হয়েছিল সেটা আরো নিকৃষ্টতম। তো বলছিলাম কি বন্ধুগণ, তো ভিডিওটা স্কিপ করে যাবেন না, আমি একটু অন্য ধরনের আলোচনা করব এইটা যে কেন এরকম ঘটনাটা ঘটছে, আমাদের চারিদিকে এই ঘটনাগুলি ঘটছে। তো আমি প্রথম বলবো যে দোষটা হলো আমাদের যে নৈতিক শিক্ষা, মরাল এডুকেশনের সাংঘাতিক অভাব। আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করতাম, আপনাদের, আমার অন্তত বয়সী যারা বা আমার থেকে যারা বয়োজ্যেষ্ঠ আছেন, তারা নিশ্চয়ই আমাদের সেই ছোটবেলার পড়াশোনাগুলোর বইপত্রগুলো, সিলেবাসের সেই বিষয়গুলো আপনাদের অনেকেরই মনে আছে। আমরা সেখানে একটা মরাল এডুকেশন পেতাম। অর্থাৎ আমরা যখন লিটারেচার বা সাহিত্য পড়তাম, সেই ইংরেজি হোক, বাংলা হোক, সংস্কৃত হোক, হিন্দি হোক, সমস্ত ভাষাগুলোতেই আমরা দেখতাম একটা নৈতিক শিক্ষা সেখানে থাকতো, গল্পগুলোতে, কবিতাগুলোতে, এবং অন্যান্য সমস্ত বিষয়ে একটি নৈতিক শিক্ষার ব্যবস্থা সেখানে ছিল। অর্থাৎ শিশুদের মনে বা ধরুন কিশোরদের মনে, কিশোর কিশোরীদের মনে নৈতিক শিক্ষা কিভাবে জাগ্রত হবে, সিলেবাসের অন্তর্ভুক্ত সেগুলো ছিল। সেগুলো পড়ে আমরা অনুপ্রাণিত হতাম নৈতিক শিক্ষা সম্পর্কে। কিন্তু এখন যেভাবে শিক্ষা ক্ষেত্রে সিলেবাসটাকে প্রণয়ন করা হচ্ছে, শুধুমাত্র নম্বরের জন্য মানে তৈরি করা হচ্ছে সিলেবাসটা, এবং কোশ্চেন প্যাটার্ন গুলোকে সেভাবেই তৈরি করা হচ্ছে যাতে ছেলেরা
অধিক নম্বর পায়, অর্থাৎ সেখানে মরালিটির কোনো ধার নেই, নলেজের কোনো ব্যাপার স্যাপার নেই। এখন গার্জিয়ানরাও ছুটছেন সেই নম্বরের পেছনে। ওনারা শুধু দেখেন যে আমার ছেলেটা, আমার মেয়েটা কত নম্বর পেল, নম্বরটাই হলো এখন আসল কথা। নৈতিক শিক্ষা বা শিক্ষাটা সে কতটা জ্ঞান অর্জন করলো তার ভিত্তিটা অনেক দুর্বল হয়ে গেছে। এবং বিদ্যালয়গুলোতে আপনি দেখবেন শিক্ষা ব্যবস্থাটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যে শিক্ষক মশাইরা এখন তারাও তাদের নৈতিক যে শক্তি, তারাও সেখানে হীনবল হয়ে গেছেন। তাদেরও নৈতিক মানদণ্ড অনেকটা কমে গেছে, কারণ বিদ্যালয়ে প্রথমত শাসন এখন করা যায় না। আর শিক্ষকদের মধ্যে যারা এতদিন যাবৎ ডেডিকেটেড ছিলেন, অর্থাৎ যারা উজাড় করে ছাত্রদের কথা ভাবতেন, তাদেরও এখন মেন্টালিটিটা পরিবর্তিত হয়ে গেছে। তারা এখন মানসিক জোর পাচ্ছেন না, কারণ তারাও যদি শাসন করতে যান, এমনকি ওরালিও যদি শাসন করতে যান, সেখানেও কিন্তু আপনার প্রচন্ড সমস্যার সম্মুখীন হচ্ছে ওনাদেরকে। তা আমি এই কথা বলবো না যে সব শিক্ষক ডেডিকেটেড। এখন শিক্ষকদের যেমন প্রাইভেট টিউশনি সম্পর্কে একটা কথা বলা হয়, কত পার্সেন্ট শিক্ষকরা প্রাইভেট টিউশনি করেন? নট মোর দ্যান 10%, 10% বেশি হবে না। বাকিরা তো চান কিছু একটা ক্লাসের মধ্যে দিতে, সবাইকে একই রকম মেন্টালিটি। কিন্তু ওই যে বললাম, মূল যে সমস্যাটা হয়ে গেছে সিলেবাসের মাধ্যমে, এবং গার্জিয়ানরাও এখন মরালিটি আর বাচ্চাদেরকে শেখাচ্ছেন না। কি শেখাচ্ছেন? শুধুমাত্র নম্বর প্রাপ্তি। তো নম্বর প্রাপ্তির ফলে এরা নম্বর পাচ্ছে এবং মানুষ তৈরি হচ্ছে না, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে। আর রাষ্ট্রনেতাদের কথা তো বলে লাভ নেই, পলিটিশিয়ানদের কথা তো বলে লাভই নেই। এখন ডেডিকেটেড সমাজের জন্য, মানুষের জন্য চিন্তা করবে, রাষ্ট্র গঠন করবে, সেভাবে পলিসি মেকিং করবে, পলিসি ইমপ্লিমেন্টেশন করবে, সেই ব্যাপার স্যাপার নেই। কারণ আমরা দেখি এখন যারা করাপশন করে, দুর্নীতি করে, তারা যত সেফ থাকে, যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, সে সরকারি কর্মচারী হোক বা যে সমস্ত যদি কোনো এরকম পলিটিশিয়ান থাকেও ব্যতিক্রমী, তারা সবচেয়ে বেশি তাদের লাইফটা ইনসিকিউর। কারণ যিনি দুর্নীতি করেন, সরকারি কর্মচারী হোক বা পলিটিশিয়ান হোক, তার যারা শত্রু হন তারা সফট এনিমি, নরম শত্রু, ভদ্রলোক, সজ্জন, মরালিটি আছে। তারা একজনকে খুন করতে পারে না, কাউকে শারীরিকভাবে নির্যাতন করতে পারে না, তাকে মানসিকভাবে অত্যাচার করতে পারে না। তাদের প্রতিবাদটা হয় মৃদু, ভদ্রভাবে হয়। কিন্তু যারা দুর্নীতি করে, যারা করাপশন করে, তাদের শত্রু যে অবস্থায় আছেন, আর যারা করেন না, যারা নৈতিক মানদণ্ড যাদের শক্ত, যারা নীতি মেনে চলতে চান, যে কর্মচারী অফিসে ঘুষ খাবেন না, তার লাইফ রিস্ক সবচেয়ে বেশি। কারণ তার যে শত্রু, সে পলিটিক্যালি হোক, মাফিয়াবাজি হোক, সে অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত শক্তিশালী। তার কাছে যেমন মানি পাওয়ার আছে, তার কাছে প্রশাসনিক পাওয়ার আছে। সুতরাং তার জীবন অনেক বেশি সেফ যে সৎ লোকটা সৎভাবে জীবনযাপন করতে চান তার তুলনায়। এখন এই যে সামাজিক, আর্থসামাজিক ব্যবস্থা, এই যে একটা বিরাট পরিবর্তন এসেছে আমাদের দেশে, যার পরিণতিতে এই সমস্ত ঘটনাগুলি ঘটছে। এবং যৌনাচার, মিথ্যাচার, দুর্নীতি, এগুলিতে সমস্ত সমাজ ভরে গেছে। কি কারণে? ওই যে নৈতিক শিক্ষার অভাব। আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম, আমাদের যারা এই স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিলেন, তারা তো তখন কিছুই চাননি। তারা কিছুই চাননি, তাদের কোনো প্রত্যাশা ছিল না। একটাই প্রত্যাশা ছিল, শোষণ মুক্তি, দেশ থেকে দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলা, দেশটাকে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত করা। তার জন্য তারা আত্মবিসর্জন দিয়েছিলেন। এখন স্বাধীনতা দিবস হোক বা প্রজাতন্ত্র দিবস হোক বা কোনো মনীষীর বা গ্রেট ম্যানের, বিখ্যাত লোকদের, নেতাজি সুভাষচন্দ্র হতে পারেন, গান্ধীজি হতে পারেন, যে কোনো কেউ হতে পারেন, তাদের জন্মদিন পালন করা হয়, স্বাধীনতা দিবস পালন করা হয়। সেখানে অনেক
বক্তব্য রাখা হয়, কিন্তু সেখানে যে সমস্ত সরকারি সম্পত্তি অর্থাৎ টাকা পয়সা নষ্ট করে যে বিপুল আয়োজন করা হয়, তা দিয়ে অনেক দরিদ্র মানুষের পেটে ভাত দেওয়া যেতে পারে। তো এই চলছে আমাদের সমাজ ব্যবস্থায়। তো যার দরুন এই সমস্ত ঘটনাগুলি আকসার ঘটছে। ব্যক্তিগতভাবে বা ধরুন কোনো রকমভাবে একটা ঘটনাকে আমরা কি করতে পারি, সেখানে এটাকে না হয় ধামাচাপা দিলেন, এটা না হয় বিচারই পেল, কিন্তু আমরা কি দেখছি যে এই ধরনের যে সমস্ত খুন, ধর্ষণ, নির্যাতনের মতো যে ঘটনাগুলি ঘটে, সেগুলি কি কমছে কোথাও? কেন কমছে না? কারণ তারা দেখছে দেশ যারা চালাচ্ছেন বা যারা এরকম বক্তৃতা যারা দিচ্ছেন, তারা অ্যাকচুয়ালি আসলে ওদের মধ্যেই দেশপ্রেম নেই, ওদের মধ্যেই ভালোবাসা নেই, ওদের মধ্যেই মানুষের প্রতি মমত্ববোধ নেই, তাদের মধ্যেই মানবিকতা নেই, তাদের মধ্যেই নৈতিকতা নেই। সেই জন্য তাদের যারা চামচা আছে, তাদের যারা অনুসারী আছে, তারা অনুপ্রাণিত হচ্ছে। তারা বিবেকানন্দের আদর্শ দ্বারা, নেতাজির আদর্শ দ্বারা বা গান্ধীজির আদর্শ দ্বারা, চৈতন্যের আদর্শ দ্বারা তারা অনুপ্রাণিত হচ্ছে না। আমাদের দেশে বহু মহান ব্যক্তিত্ব আছেন, তাদের দ্বারা অনুপ্রাণিত হচ্ছে না, তারা ওই এদের দ্বারা অনুপ্রাণিত হচ্ছে। আর এই সমস্ত তথাকথিত শিক্ষিত যারা আছেন, সন্দীপ ঘোষের মতো, এরা একটা হাতিয়ারে পরিণত হয়েছেন। অর্থাৎ এর একটা মিন্স, শাসক গোষ্ঠীর একটা মিন্স। সব দেশে, সব রাষ্ট্রে, সব রাজ্যে আমাদের প্রশাসনের অন্দরে বিভিন্ন জায়গায় এই সমস্ত লোকদেরই বাড়ন্ত তাদের প্রভাব প্রতিপত্তি অত্যন্ত বেশি। তো সুতরাং যারা ভবিষ্যৎ যে সমস্ত প্রজন্ম, আমরা যাদেরকে মানুষ করছি, তাদের জীবন, যাদেরকে নৈতিক শিক্ষা দিচ্ছি, তাদের জীবন অত্যন্ত দুর্বিষহ, তাদের ভবিষ্যৎ অন্ধকার। যেমনটা ঘটেছিল ওই মেয়েটার, সে যদি কুপ্রস্তাব মেনে নিত, তাদের লোভের যদি সঙ্গে সে যদি নিজেকে বিকিয়ে দিত, তাহলে তার এই পরিণতি হয় না। এমনকি কোনো দিন আছে, বাকি আছে এই ধরনের ঘটনা ঘটছে না? তাহলে আমি যে বলছিলাম, সবটাই আমাদের ওই সিলেবাস, ওই আমাদের পাঠ্যক্রম, ওই আমাদের বই পুস্তকগুলোকে সেভাবেই আমরা নৈতিক শিক্ষা থেকে অনেক দূরে সরিয়ে নিয়েছি। শুধুমাত্র একটা অসম প্রতিযোগিতার মধ্যে শিশু মনগুলোকে আমরা বিষিয়ে দিচ্ছি। এবং যাদের বয়স আছে, বয়স্ক যারা, তারাও এখন সেভাবে বিভ্রান্ত হয়ে গেছেন, তাদের মধ্যেও মোরালিটি অনেক কমে গেছে, যার দরুন এই ঘটনাটা ঘটছে। একটা মেয়ের জীবনের বিনিময় 10 লক্ষ টাকা, একটা মেয়ের জীবনের বিনিময়, একটা নির্যাতিতা, একটা খুন হয়ে যাওয়া, বিনিময় 5 লক্ষ টাকা। শুধু টাকা 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 দিয়ে শাসক গোষ্ঠী বা শাসক যারা আছেন, তারা সেটাকে নিবৃত করতে চাচ্ছেন। যেই দলেরই হোক, আমি বিশেষ কোনো দলের কথা বলছি না। অর্থাৎ ক্ষমতায় যারা থাকেন, গণতন্ত্র বলতে কিচ্ছু নাই। ভোট কেন্দ্রে গিয়ে মানুষ ভোট দিতে পারছে না। তার বাচ্চাটা কি শিখবে? সে যখন দেখছে তার মা ভোট কেন্দ্র থেকে ভোট না দিয়ে চলে এসেছেন, সত্যি কথা বলতে গিয়ে মার খাচ্ছেন, হ্যারাস্ট হচ্ছেন, নির্যাতিত হচ্ছেন, তখন ওই যে ঘরের যে শিশুটা তার সৎ বাবাকে বলছে, তুমি তো সৎ থেকেছো বাবা, কি পেলে সৎ থেকে, আজকে তোমার এই দুর্দশা। মাকে বলছেন, মাগো এভাবে তো চলবে না। এখন প্রত্যেকটা গার্জিয়ান বা অভিভাবক যারা আছেন, সুস্থ সমাজ গঠন করতে যারা চান, তারা এখন উদ্বিগ্ন। বিশেষ করে যারা মেয়েদের মা বাবারা, তারা ঘুমোতে পারছেন না, তারা নিশ্চিন্ত থাকতে পারছেন না। তার মেয়েটাকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে তার মেয়েটা ফিরে আসবে তো, কর্মক্ষেত্রে গিয়ে সে ফিরে আসবে তো? সবাই উদ্বিগ্ন আছেন, চোখের ঘুম সবার চলে গেছে। একটার পর একটা নির্ভয়া, অভয়া, যত রকম আমরা বলি না কেন, ঘটনার পর ঘটনা ঘটেই যাচ্ছে। কোনো জায়গায় থামছে না। কোথায় থামবে আমরা জানি না। তো আমরা দেখলাম এই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে মানুষ প্রতিবাদে নেমে এসেছেন,
মানুষ যেভাবে প্রতিবাদী হচ্ছেন, যেভাবে রাস্তায় নেমেছেন মা বোনেরা, মেয়েরা, যারা এই ঘটনাটাকে ধামাচাপা দিতে চেয়েছেন, তারাও এখন শঙ্কিত। আমি বলবো বিভিন্ন জায়গায় যারা এরকম আছেন, যারা উৎফুল্ল হয়ে আছেন, যারা এই সমস্ত কুকর্ম করবেন, আমার মনে হয় তাদের প্রতিবাদ মুখর হতে হবে। এবং তাদের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হতে হবে প্রত্যেকটা মানুষকে, সমাজ চেতন মানুষকে এগিয়ে আসতে হবে। এই যদি না হয় তাহলে আমাদের এই সমাজ, আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা, আমাদের এই যে ভারতবর্ষের যে ঐতিহ্য, প্রাচীন ভারতবর্ষ থেকে শুরু করে যেই মন্ত্রে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, যার দরুন তার মূল্য কিছুই থাকবে না। তো বন্ধুগণ, অত্যন্ত কষ্টের মধ্যেই এই ভিডিওটা দিলাম। আপনারা দেখছেন চারিদিকে শিশির পড়ে গেছে, মানুষ এখন আতঙ্কিত, কোথায় কিভাবে কে বাঁচবে তার কোনো গ্যারান্টি নেই। তো যদি এই বিপক্ষের প্রতিবাদে যদি আমরা সোচ্চার হতে না পারি, আমাদের মধ্যে যদি সচেতনতা না থাকে, না জন্মায়, তাহলে আমাদের ভবিষ্যৎ, আমরা তো আছি, আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম তারা কিন্তু অন্ধকারে নিমজ্জিত হবেন। আমরা তাদেরকে সুস্থ সমাজ, সুস্থ রাষ্ট্র ব্যবস্থা, সুস্থ নাগরিক স্বাধীনতা নিয়ে বাঁচা, মৌলিক অধিকার নিয়ে বাঁচা, মানবিকতা নিয়ে বাঁচা, মানুষ হিসাবে বাঁচা, সেই রাস্তা আমরা দেখাতে পারবো না। তো যদি, আর কথা বাড়াচ্ছি না, যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে উৎসাহিত হব আরো নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।